বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। আইনের বাইরে কিছু করার সুযোগ নেই, গণভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী। এখনই ভোগ্য পণ্যের দাম কমানো সম্ভব নয় বললেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে কমার অপেক্ষা, ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে নিয়ন্ত্রণে আসবে দাম। এবং উদ্বোধনের ৩.৫ বছরেও স্মার্ট কার্ড দিতে পারেনি সিলেটের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বিদেশগামীদের ভোগান্তি, লোকবল সংকটের দোহাই। বাংলার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। আইনের বাইরে কিছু করার সুযোগ নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংঘাত সহিংসতায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে। বা আপনার পরিবারকে কেউ যদি হত্যা করতো, আর সেই হত্যাকারীকে যদি কেউ বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিত, তাদের জন্য আপনি কি করতেন? তাকেও আমি মানবতা দেখিয়েছি, আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান? এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করা ছিল আমি করেছি, এটা এখন আইনের ব্যাপার। আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? 23,000 কোটি টাকা শুধু ডিজেলে এবং বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে 53,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি। এই বাস্তবতাটা তো সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল কিছু থাকবে, আর কিছু তো আছেই, তারা তো বলবেন মানুষের কষ্ট যাতে না হয়, মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয়, সে বিষয়টা আমাদের বিশেষভাবে নজর আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময় এর আগেও হয়েছে, এখন হচ্ছে, কিন্তু সেটা হোক, আমরা সেটা চাই না। কারণ এই যে একটা হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে, এটা আমরা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। হাতছানি দিয়ে ডাকছে স্বচ্ছ নীল জলরাশি আর প্রবাল পাথর। মৌসুমের শুরুতেই প্রকৃতিপ্রেমীরা ছুটছেন সেন্ট মার্টিনে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আন্তর্জাতিক বাজারে দাম না কমলে দেশেও ভোজ্য তেল, পেঁয়াজ ও ডালসহ বিভিন্ন পণ্যের দাম কমানো সম্ভব নয়, কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি। দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কদিন আগেও যেখানে বোতলজাত সয়াবিন তেল কিনা যেত 153 টাকায়, গ্রাম কিংবা শহর সর্বত্রই বর্তমানে সেটির দাম 160 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম 760 টাকা রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম সরকার কেজি প্রতি 75 টাকায় নির্ধারণ করলেও বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকায়। সরকারি তথ্যমতে গত কয়েকদিনে পেঁয়াজ ও মসুর ডালের দাম সামান্য কমলেও এখনও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দাম না কমলে দেশেও পণ্যের দাম কমানো সম্ভব নয়। আমাদের অধীনে যে কয়টা আছে, যেমন তেল, যেমন চিনি এবং পেঁয়াজ, ডাল বাইরে থেকে কিনতে হয় আমাদের। যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? এর বাইরে যে আইটেমগুলো, সেটা সম্পর্কে আমার ধারণা খুব সীমিত। তবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে না দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রতি কেজির মূল্য 40 টাকায় নেমে আসবে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও 1-1.5 মাসের মাথায় গিয়ে
আবার 40 টাকায় চলে আসবে। আমাদের নিজস্ব প্রোডাক্টটা উঠে গেলে পরে না বাড়ারই কথা, ইম্পোর্টটা যদি ঠিক থাকে, ভারত যদি হঠাৎ করে বন্ধ না করে দেয়। বুধবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলেও ইউরোপের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা, স্বস্তিতে অভিভাবকরাও। ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকা নেয়া নির্ধারিত সময়ের আগেই উৎসাহ উদ্দীপনায় কেন্দ্রে কেন্দ্রে হাজির শিক্ষার্থী আর অভিভাবকরা। চট্টগ্রামে কোভিড টিকা দেয়া নির্ধারিত কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা প্রত্যাশীরা। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্পটেই হয় নিবন্ধন। শিক্ষা কর্মকর্তারা বলছেন, বর্তমানে নগরীতে প্রতিদিন 2000-এর বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার আগেই সব শিক্ষার্থীকে আনা হবে টিকার আওতায়। পরীক্ষার আগে সরকারের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। 2 তারিখ থেকে আমাদের এক্সাম, এর আগে এক্সট্রা প্রোটেকশন হিসাবে এই টিকাটার উদ্যোগটা খুব ভালো। পরীক্ষার আগে টিকা দিতে পারছি, সবাই টিকা দিতেছে, এটা অনেক ভালো লাগতেছে। আমরা তো অনেক টেনশনে ছিলাম বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে, এখন খুব খুশি হয়েছে আমরা যে এটা কলেজ থেকেই করে দিচ্ছে। ইন্টার পরীক্ষার্থীদেরকে আগে ভ্যাকসিন দিব, তবে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদেরকে যেই তালিকা দিবেন ওই তালিকা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সমস্ত স্টুডেন্টদেরকে ভ্যাকসিন দিব। সিলেট সরকারি মহিলা কলেজে বুধবার সকালে শুরু হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার প্রতিটি উপজেলায় প্রায় 70,000 এইচএসসি পরীক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে কোভিড টিকা। আমার ভালো লাগতেছে এবং আমাদের জন্য সুবিধা হয়েছে। কলেজেই পাচ্ছে, ভালো লাগছে। পরীক্ষা যেহেতু 2 তারিখে শুরু হবে, এই মাসের 29 তারিখের আগেই সকলকে টিকাদান সম্পন্ন করা। ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় দিনে সদর উপজেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া হয় কোভিড টিকা। টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। আগে অসুরক্ষিত ছিলাম, এখন সুরক্ষিত। পরীক্ষা কেন্দ্র গিয়ে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। তারা উৎসবমুখর পরিবেশে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত টিকা পরবর্তী কোনো ধরনের সমস্যা শোনা যায়নি। এছাড়া নারায়ণগঞ্জেও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় করোনা ভ্যাকসিন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। টিকার জন্য বিদেশ নির্ভরতায় বসে না থেকে এখন দেশেই উৎপাদনের দিকে নজর দিতে হবে। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে বুস্টার ডোজের জন্য হলেও উৎপাদনই হতে পারে মূল ভরসা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। 27 জানুয়ারি 2021 বাংলাদেশে করোনা মোকাবিলার যুদ্ধে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধনের 10 দিন পর সারা দেশে একযোগে টিকাদান শুরু হয় 8 ফেব্রুয়ারি। এর আগেই তৈরি হয়েছে সুরক্ষা অ্যাপ। পর্যায়ক্রমে ফ্রন্টলাইনার, বয়স্ক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেষে স্কুল পর্যায়ে চলছে ভ্যাকসিনেশন। এরই মাঝে কয়েকবার দেওয়া হয়েছে গণটিকাও, যার সবশেষ সংযোজন বস্তিবাসী। ভারতে করোনা মহামারীর কারণে সেরামের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, গুজব ছিল ভারতের টিকার মান নিয়েও। কিন্তু সব শঙ্কা অনিশ্চয়তা মারিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত টিকা পেয়েছে 11 কোটি ডোজ, যার মধ্যে প্রথম ডোজ 5 ও দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি মানুষ। তবে লক্ষ্য হলো 80% অর্থাৎ 13 কোটি মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনা। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত প্রথম ডোজ 29 ও দ্বিতীয় ডোজ পেয়েছেন 19% মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে হয়তো সামনের বছরের মাঝামাঝিতে লক্ষ্য অর্জন সম্ভব। তবে সবচেয়ে সহজ সমাধান হলো টিকা উৎপাদনের দিকে এগোতে হবে বাংলাদেশকে। পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হয়, যে 13 কোটি লোককে, তাহলে আমাদেরকে কিন্তু আমাদের বাইরের উপরে নির্ভর করাটা চলবে না। এইটা উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং এটাকে অ্যাভেলেবল করতে হবে যাতে আমরা জনগোষ্ঠীকে এই টিকার আওতায় আনতে পারি। তারা বলছেন, বিশ্বে ওষুধ শিল্পে সুনাম আছে বাংলাদেশের। সেটিকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরিতে প্রয়োজন সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের আছে এবং বাংলাদেশ অলরেডি বিভিন্ন ভ্যাকসিন প্রোডাকশন করছে বাংলাদেশে। কোভিড ভ্যাকসিনটাও বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব। তাহলে এটার জন্য একটা স্পেশাল কমিউনিকেশন লাগবে, ওদের একটা সদিচ্ছা লাগবে, ওদের একটা সহানুভূতি লাগবে আমাদের প্রতি। কারণ 2 ডোজ দেবার পর বুস্টার ডোজ দিতে আরও প্রয়োজন হবে 13 কোটি টিকা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3.5 বছরেও সিলেট থেকে দেয়া যায়নি জনশক্তি কর্মসংস্থান
ও প্রশিক্ষণ ব্যুরোর স্মার্ট কার্ড। এতে বেড়েই চলেছে বিদেশগামীদের ভোগান্তি। লোকবল সংকটের দোহাই দিচ্ছেন কর্মকর্তারা। তবে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন ভিন্ন কথা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি চাকরি প্রার্থীরা আঙ্গুলের ছাপ দিচ্ছেন সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। ফিঙ্গার দেওয়া চাইছি আমি, সৌদি আরব যাই। সৌদি আরবে যাবো, এখানে ফিঙ্গার দেওয়ার জন্য আসছে। মানব পাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের মনিটরিং এর জন্য সরকার 2010 সাল থেকে বৈধভাবে চাকরি নিয়ে বিদেশ পাড়ি জমানোর জন্য বিএমইটি স্মার্ট কার্ড বাধ্যতামূলক করেছে। এই কার্ড পেতে আঙ্গুলের ছাপ, ছবি তোলা সহ নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সবকিছু শেষ করে ঢাকা থেকে স্মার্ট কার্ড আনতে হয়। এতে নানা ভোগান্তিতে পড়ছেন বিদেশগামীরা। যে সিলেট থেকে যদি আমরা স্মার্ট কার্ড মানে আমাদের খরচও কমে, অনেক ঝামেলা হয়, কষ্ট হয়, এগুলো আমাদের কমে যায়। স্মার্ট কার্ডটা যদি আমরা এইখান থেকে সিলেট থেকে দেওয়া হয়, যদি আমরা সুবিধা হইতো। অথচ সিলেট বিভাগে প্রতিদিন গড়ে 500 বিদেশগামী আঙ্গুলের ছাপ দেন। তাদের কথা চিন্তা করে সরকার 60 লাখ টাকায় কেনে দুটি স্মার্ট কার্ড প্রিন্টিং মেশিন। 2018 সালের 21শে এপ্রিল মেশিন দুটি উদ্বোধন করা হয়, কিন্তু তারপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে মেশিন দুটি। আমার এখানে স্মার্ট কার্ড মেশিন স্থাপন হয়েছে, ঠিক আছে, এটা আইনকানুন পরীক্ষা নিরীক্ষা না করে এভাবে হুট করে দেওয়া যাবে না। হ্যাঁ, দক্ষ লোক দরকার, আর আপনার আমার যেখানে যারা কাজ করছে তাদেরও ট্রেন আপ দরকার। তবে মেশিন দুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা এই জনশক্তি রপ্তানিকারকের। সিলেটের লোকজন যেন সিলেট থেকে স্মার্ট কার্ডটা পায়, এই কার্যক্রমটা কোন জায়গায় আটকে আছে জানি না, কিন্তু এটা যেন গতিশীল হয়। বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী বৈধভাবে বিদেশে যেতে চান, তবে তাকে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতিপত্র নিয়ে তারপর যেতে হবে। এই অনুমতিপত্রই হলো স্মার্ট কার্ড। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঝিনাইদহে কমছে না ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। বাড়তি রোগীর কারণে পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। বিষয়টি স্বীকার করে লোকবল সংকটের কথা জানালেন চিকিৎসক ও নার্সরা। এদিকে আক্রান্তদের বেশিরভাগই পৌরসভার বাসিন্দা হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তদন্তের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের তথ্য ও সজিবুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পর ঝিনাইদহে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সদর হাসপাতালে গড়ে নতুন করে প্রতিদিন ভর্তি হচ্ছেন 45 থেকে 50 জন রোগী। আক্রান্তদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে ও করিডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে। তাদের অভিযোগ, বাড়তি রোগীর চাপে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তারা। পাতলা পায়খানা ছিল, আর মুখ উঠছিল, আর বমি উঠছিল। হাসপাতালে এসে আমি বেহুশ হয়ে গেলাম, আমি কোনো হুঁশ ছিল না। আমার বেড সংখ্যা কম, নার্স একজন রয়েছে, সব মানে যারা ট্রেনিং করছে তারাই দেখাশোনা করতেছে। ডাক্তার একবার রাউন্ড দেয়, ডাক্তারও পাওয়া যায় না তেমন। চিকিৎসক ও নার্সরা বলছেন, জনবল সংকটের কারণে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। আমি একা আছি, আন্তরিকভাবে যে সেবাটা দেওয়ার যতটা দরকার, আমি একা পুরো ওয়ার্ডে আমার 66টা রোগী আছে, মানে সারা রাত ধরে জেগে সেইভাবে তো সেবা দিতে পারছি না। কমপ্লিকেটেড অবস্থায় আসতেছে এবং ম্যানেজ করাটা আসলে কষ্ট হচ্ছে হঠাৎ করে এত ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ার জন্য। এবং কেন যেন মনে হচ্ছে পৌরসভার আশেপাশে আক্রান্তের হার বেশি। এই জন্য আসলে জনস্বাস্থ্য বিষয়ক কোনো বিশেষজ্ঞ একটা তদন্ত করার প্রয়োজন বলে আমি মনে করতেছি। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে গত 4 নভেম্বর থেকে এখন পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 800 ডায়রিয়া রোগী। এর মধ্যে মারা গেছেন একজন। সময় সংবাদ, ঝিনাইদহ। উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের প্রকোপ। দিনের বেলায় শীত এখনও অনুভূত না হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা কিছুটা বাড়ে। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে জেলার বিস্তীর্ণ জনপদ। তবে শৈত্যপ্রবাহ নেই। শীত বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। নিম্ন আয়ের মানুষ সামান্য আয়ে শীতের পোশাক কেনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে ঠান্ডাজনিত রোগের প্রকোপে শিশুরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে বিভিন্ন বয়সী রোগের চাপ। শীত নিবারণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। কাজ করতে পারি না শীতের জন্য, কুয়াশায় চারদিকেই অন্ধকার দেখা যায়। শীত তো এখনো ভালোভাবে পড়েইনি, এখনই বাচ্চাদের যে দুরবস্থা, আর 2 দিন পরে কি হবে বা না হবে আমরা বলতে পারি। আমার গরিব মানুষ, শীতকাল খুব
মানে কম্বল কিংবা পাজা করে নাই, একদিন আমাদের 2 দিন নাই। ঢাকা দোহারের মৈনট ঘাটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশ বিদেশে পর্যটন কেন্দ্র হিসেবে মৈনট ঘাটের পরিচিতি বাড়বে। বুধবার দোহার উপজেলায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে একথা বলেন সালমান এফ রহমান। প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ঢাকার দোহার উপজেলা। প্রতিবছর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় দোহারকে বাঁচাতে মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মায় ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ করতে 2018 সালে প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। বুধবার সকালে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কয়েক ঘন্টা পরিদর্শন শেষে জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। তবে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রকল্প শেষ করতে লাগবে আরও অন্তত 2 বছর। নতুনভাবে করা হচ্ছে, এটাতে যে সুবিধাটা হচ্ছে আমাদের পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হলে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে দোহারে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। এছাড়া পদ্মার বুকে চর আমিরাবাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, দোহার। মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট স্টোর থেকে বিস্ফোরক ও জনবল দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন রাওয়ালপিন্ডি থেকে চট্টগ্রামে বদলি হয়ে আসা প্রতিষ্ঠানটির পূর্বাঞ্চলীয় প্রধান শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদের। পাকিস্তানিদের কাছে এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। চট্টগ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে তাকে হত্যা করে পাক সেনারা। প্রায় 3 যুগ পর বাবার দেহাবশেষের সন্ধান পান তার সন্তান সাংবাদিক নাদিম কাদের। সেই বীরত্ব গাথা ধরে রাখতে বাবার জন্মভূমিতে নিজের জীবনের সব সঞ্চয় ব্যয় করে গড়ে তুলেছেন স্মৃতিসৌধ। সুবিশাল এই স্মৃতিসৌধ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এটাই সবার চাওয়া। রতন সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। একজন ক্যাপ্টেনের নেতৃত্বে 10-12 জন সিপাহী চট্টগ্রামের পাঁচলাইশের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ন্যূনতম শ্রদ্ধা না দেখিয়ে সিনিয়র অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদিরকে দেশদ্রোহী, গাদ্দার ও হিন্দু বলে গালি দিয়ে তাদের সঙ্গে মার্শাল ল হেডকোয়ার্টারে যাবার নির্দেশ দিয়ে বলেন, পরিবারকে কিছু বলার থাকলে বলে নাও। দিনটি ছিল 1971 সালের 17 এপ্রিল। সেই কৈশোরে পাপাকে শেষ দেখার বর্ণনা দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক নাদিম কাদির তাঁর মুক্তিযুদ্ধ অজানা অধ্যায় গ্রন্থে। মহান এই শহীদের জন্ম 1929 সালের 2 জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে। দেশের জন্য আত্মোৎসর্গকৃত এই বীরের স্মৃতিতে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ প্রায় শেষ করে এনেছেন তার সন্তান নাদিম কাদির। আমার একটা প্ল্যান ছিল যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ঘরে ঘরে নিয়ে যাওয়া যায়, কিন্তু এমনই এক কপাল আমার, 50 বছর পর বাবার এখানে আসলাম, এসে দেখলাম যে আমার বাবার চিহ্ন পড়তে নেই তার গ্রামে। এখানে এসে নতুন প্রজন্ম জানতে পারবে মহান মুক্তিযুদ্ধ ও একজন বীর সেনা কর্মকর্তার আত্মত্যাগের ইতিহাস। আমরা এ পর্যন্ত জানি না যে আমাদের গ্রামে কেউ মুক্তিযোদ্ধা আছে বা কোনো একটা আছে। আমাদের দামোদরপুর ইউনিয়নে এই যে মহামানুষটা যে জন্ম হয়েছিল এবং সে যে শহীদ হয়ে গেছে, আমরা কিন্তু এতদিনে মানে বুঝতেই পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করবার জন্য আমি নিজেও চেষ্টা করব। আমার ধারণা যে বীর মুক্তিযোদ্ধা নাদিম কাদেরের এই স্মৃতি ফলকটি উনি উন্মোচন করবেন। মুক্তিযুদ্ধে শহীদ সেনা কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদির। তাঁরই নামে নামকরণ করা হয়েছে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টের। 2011 সালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সেখানে পুনঃ সমাহিত করা হয়। প্রথমবারের মতো হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে যৌথভাবে এ গবেষণা করে।
এতে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, ব্যবস্থাপনা ও গবেষণা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাবে বলে জানান গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর 4টি কার্প জাতীয় মাছ রুই, কাতাল, মৃগেল, কালিবাউস ও ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত করা হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে এই গবেষণা পরিচালনা করে। জীবন রহস্য উন্মোচনের ফলে এই অঞ্চলের প্রধান কার্পসমূহ ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কার্প জাতীয় 4টি মাছ রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ডলফিন, যেটি বিপন্ন একটি প্রজাতি, এর সবগুলো জিনকে উদ্ধার করা। 70 থেকে 80 হাজার জিন এবং প্রোটিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। সেই জিন প্রোটিনগুলোর বিন্যাস, তাদের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে ফাংশন বা তারা কি করছে আমার শারীরবৃত্তিক প্রক্রিয়ায়, সেই জিনিসগুলো আমরা উন্মোচন করতে পেরেছি। এই গবেষণার মাধ্যমে পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান হালদা নদীর গবেষক। হালদাতে এতদিন পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেগুলো হচ্ছে নর্মাল গবেষণা। এখন আমরা মলিকুলার লেভেলে যখন আমরা এই হোল জিনোম সিকোয়েন্স করার মাধ্যমে আমরা এই হালদার 4টি প্রজাতি সংরক্ষণের জন্য, বিশেষ করে ইনসিটু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের যে গ্রোথ, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাদের তাদের যে ভ্যারাইটি, সেই বিষয়টা আমরা জানতে পারবো। 2020 সালের 21শে ডিসেম্বর হালদা নদীকে বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটে সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। শীতের শুরুতেই সাগর থেকে সরাসরি ট্রলারে করে শহরে আসছে ইলিশ সহ নানা সামুদ্রিক মাছ। দামও আগের তুলনায় কম। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। কাকডাকা ভোর থেকেই আশপাশের জেলা থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন বাগেরহাট শহরের দোরাটোনা নদীর তীরে এই কেবি মাছ বাজারে। দিন দিন বাড়ছে সামুদ্রিক ইলিশ সহ নানা প্রজাতির মাছের সরবরাহ। সাগর থেকে সরাসরি এই বাজারের ঘাটে নোঙ্গর করে মাছ ধরা ট্রলারগুলো। সেখান থেকে শ্রমিকরা ঝুড়িতে করে বাজারে নিয়ে বিক্রি করেন মাছ। সামুদ্রিক এসব মাছের মধ্যে রয়েছে মেদ, ঢেলা, চেলা, জাবা, পোয়া, লইট্টা, কলম্বো, চন্দনা, টেংরা ইত্যাদি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। এছাড়া জাবা ও পোয়া সহ অন্যান্য মাছ 100 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে পাওয়া যাচ্ছে। সব মাছই ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে। বাজার মোটামুটি খারাপ না, বাজার ভালো আছে। যাক, সমতুলের ভিতরে বাজারটা আছে, মাছও মোটামুটি ভালো আসতেছে, বিভিন্ন ধরনের মাছ আছে। ইলিশের সাথে বাজে মান মনে করেন অনেক বিভিন্ন প্রকারের মাছ আছে। আসলে বর্তমানে 1 কেজি প্লাস যে মাছগুলো সেগুলো 800-900 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভোর 5:30 বেচাকেনা শুরু, আর মাছের দাম খুবই কম, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কি। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে মাছের বাজার সরগরম বলে জানান মৎস্যজীবীরা। জেলেরা মাছ নিয়ে এখানে আসে, এখানে প্রচুর পরিমাণে মাছ হয়, বিশেষ করে যদি সাগর আবহাওয়া বা সাগরের মাছ অনুকূলে থাকলে। সামুদ্রিক মাছের এই কেবি বাজারটি এখানে গড়ে ওঠে 1984 সালে। বাজারের পরিধি আরও বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতা সবার। সময় সংবাদ, বাগেরহাট। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগেরহাটের চিংড়ি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গলদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে মৎস্য বিভাগ। তবে 200 থেকে 250 টাকা পর্যন্ত কমে গেছে কেজি প্রতি চিংড়ির দাম। এতে হতাশ চাষিরা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি। এই চিংড়ি চাষের অন্যতম শীর্ষ জেলা বাগেরহাট। দীর্ঘদিন ধরেই জেলার হাজার হাজার চাষির একমাত্র আয়ের উৎস এই চিংড়ি চাষ। শুধু তাই নয়, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার অন্যতম পণ্য এটি। এ জেলায় উৎপাদিত গলদা চিংড়ি ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের 32টি দেশে রপ্তানি হয়ে আসছে। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের দহনে গত বছর এই শিল্পে কিছুটা বিপর্যয় ঘটলেও এবার বেড়েছে উৎপাদন। এতে চাষিদের খুশি হওয়ার কথা, কিন্তু চিংড়ির দাম কমে যাওয়ায় হতাশায় দিন পার করছেন তারা। কেজি প্রতি চিংড়ির দাম কমেছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তার উপর চিংড়ি চাষে যেসব উপাদান বা খাবার লাগে তার মূল্য চড়াও। এতে চরম বিপাকে চাষিরা। আয় উপার্জন সবকিছু আমাদের এই চিংড়ি চাষের উপরই। মাছের রেট কম। এখন আমাকে যে খাবারের যে রেট,
সে অনুযায়ী আমরা চাষি কখনো বাঁচতে পারবো না। এতে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে চিংড়ির দাম স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। সব মিলে সারা বিশ্বে 32টা কান্ট্রিতে আমাদের চিংড়ি রপ্তানি হয়। শিপমেন্টটা শুরু হলেই চাষিরা আগের মতো দাম পাবে। বাগেরহাটে 70,000 গলদা চিংড়ি ঘেরে প্রায় 35,000 চাষি যুক্ত রয়েছেন। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। দেখছেন বাংলার সময়। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যশোর থেকে শুরু হওয়া সাইকেল র্যালিটি এখন মেহেরপুরে অবস্থান করছে। সোমবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় সেনাবাহিনীর 20 সাইকেল আরোহী। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেন। প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন করতে যশোর থেকে গোপালগঞ্জ যায় দলটি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্য তাদের সাথে যুক্ত হন। এরপর সেখান থেকে সাইকেলে করে বুধবার কুষ্টিয়া হয়ে মেহেরপুর পৌঁছায় দলটি। র্যালি শেষ করে 19 নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে ফেরত যাবার কথা রয়েছে দলটির। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত থাকে বছরে 6 মাস। তাই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপ ভ্রমণের সুযোগ হাতছাড়া করছেন না কেউ। তবে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে স্বচ্ছ নীল জলরাশি, তবে নেই সমুদ্রের গর্জন, নেই মানুষের কোলাহল, শুধু ভাসছে নৌকা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন এটি। নারিকেল জিঞ্জিরামানি দেশের পর্যটকদের অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে প্রতি বছর পর্যটকরা ছুটে আসেন সমুদ্রের জলরাশি ঘেরা এই প্রকৃতিতে। প্রবাল পাথরের প্রাচীরে আছড়ে পড়ছে সমুদ্রের নীল জলরাশি। প্রকৃতিকে নিবিড় চোখে দেখতে মৌসুমের শুরুতে পর্যটকরা ছুটে আসছেন প্রবাল দ্বীপে। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। ছেলেমেয়ে অনেক আনন্দ করতেছে, আর একমাত্র এই সেন্ট মার্টিন আসার উদ্দেশ্যেই কক্সবাজার আসা। এখানে আসলে মেইনলি একটু ক্লিন আর একটু কোলাহল কম, একটু নিরিবিলি পরিবেশ। দীর্ঘ প্রায় 8 মাস পর দ্বীপে পা পড়েছে ভ্রমণ পিপাসুদের। তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নজর রাখছেন জনপ্রতিনিধিরা। তারা কোনো ধরনের এটা হয়রানির শিকার না হয়, তারা সুন্দর মতো সেন্ট মার্টিনের সৌন্দর্য নীলাভূমিকে সুন্দরভাবে উপভোগ করবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অতিরিক্ত পর্যটকের চাপ থেকে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিবেশকে ঠিক রেখে যদি সেবা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পর্যটকের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতি বছর অক্টোবর মাসে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরা ছুটে সেন্ট মার্টিনে, কিন্তু এবছর জেটি সংস্কারের কারণে তা 1.5 মাস পিছিয়ে যায়। যান্ত্রিকতার শহর ছেড়ে একটু প্রশান্তির খুঁজে পর্যটকরা ছুটে আসছেন দারুচিনির এই দ্বীপে। এতে প্রাণ পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একই সঙ্গে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার। বাংলার সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। আইনের বাইরে কিছু করার সুযোগ নেই, গণভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী। এবং এখনই ভোগ্যপণ্যের দাম কমানো সম্ভব নয় বললেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে কমার অপেক্ষা। ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে নিয়ন্ত্রণে আসবে দাম। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।